আমি হয়তো রবি ঠাকুরের গানের রেশ ধরেই এসেছিলাম ইউরোপে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। মনোহরণ চপল চরণ, সোনার হরিণ চাই। তবে আমি সোনার হরিণ পেয়েছি কিনা জানি না, বা যে দেশে এসেছি সেই সোনার হরিণ কবে পাবো সে একমাত্র আল্লাহ ভালো জানে। তবে আমি ইউরোপে এসে সুন্দর মনোরম পরিবেশ পেয়েছি। এদেশের সাজানো গোছানো বাড়িঘর, রুলস রেগুলেশন আমাকে মুগ্ধ করেছে। আর এদেশের বাড়িঘরগুলো যেরকম সাজানো পরিপাটি, সেরকম পাবলিক ট্রান্সপোর্টেশনও একই রকম। যানবাহনগুলো এত টাইম টু টাইম চলাফেরা করে, আসলে এখানে যারা এই সমস্ত গাড়িতে না উঠেছে তাদের কাছে আসলে বলে বোঝানো সম্ভব নয়। দেখা যাচ্ছে যে একের পর এক চতুর্মুখী, চতুর্মুখী বললেও ভুল হবে, একেবারেই এদিকে সেদিকে ওইদিকে একের পর এক গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, ট্রাম যাচ্ছে, ট্রেন যাচ্ছে, কোনোটার সাথে কোনোটা কোনো কলিশন নেই, কোনো সিগন্যাল নেই, কোনো ট্রাফিক পুলিশ নেই যে এখানে এ পুলিশে থামায় দিল, এই জন্যে হয়তো বা এরকম সমস্যাটা হচ্ছে না। সেরকমও না। কি নিখুঁত ইঞ্জিনিয়ারিং! চিন্তা করা যায় যে 1 মিনিট কখনো এদিক সেদিক হচ্ছে না, তবুও গাড়িগুলার কখনো কলিশন হয় না, কখনো লেটও হয় না। না, লেট হয় না বললে আবার ভুল হবে। যেরকম তুষারপাতের সময় লেট হয়েছিল, সেই সময়ে আসলে তুষার দিয়ে রাস্তাঘাট একেবারে ঢেকে গিয়েছিল। ট্রামের রাস্তাগুলো, ট্রেনের রাস্তাগুলো একেবারে তুষার দিয়ে ভরাট হয়ে পড়েছিল। সেক্ষেত্রে দেখেছিলাম যে ট্রান্সপোর্টেশনের একটু বিভ্রাট হয়েছিল। তাছাড়া এরকম আমি কখনো ট্রান্সপোর্টেশনের বিভ্রাট আমি দেখিনি। এই যে এখানে যে এলাকাটা এসেছি, আমি একটু দেখানোর চেষ্টা করছি যে কত পরিপাটি সব। এই বাড়িঘর, এই দেশের মানুষজন সবাই কী যেন একটা সিস্টেমেটিক ওয়েতে চলে। কারোর সাথে কারো কোনো কলিশনের আমি আসার পর থেকে আমি দেখিনি আপাতত। হয়তো রয়েছে, পারিবারিক কন্দল থাকতে পারে, অথবা কি কমিউনিটি কন্দল থাকতে পারে, বাট আমার চোখে পড়েনি। আসলে এদেশের মানুষ কাজে বিশ্বাসী, আর যারা সারাদিন কাজ নিয়ে থাকে তাদের ঝগড়াঝাটি করার সময়টা কই? তো তাহলে চলো আমরা দেখি যে এদেশের বাড়িঘরগুলো তো একটু হলেও দেখানোর চেষ্টা করলাম। একেবারেই পরিবারে সবসময় সব জায়গাগুলোই এমনই। আর বিশেষ করে একটা জিনিস মনে হবে যে তুমি যে এলাকায় যাও না কেন, মনে হবে যে এই এলাকা তো আমি মনে হয় ঘুরে ফেলেছি, কিন্তু আসলে তা না। যখন তুমি একটু ভালোভাবে দেখতে যাবে, দেখবে যে না, কিছুটা ডিফারেন্ট বিষয়গুলো রয়েছে, ডিফারেন্ট কিছু কিছু জিনিস রয়েছে। এক এক মিউনিসিপ্যালিটিস এক এক থেকে আলাদা। এখানে আমরা একটা বিড়াল দেখতে পাচ্ছি, কালো বিড়াল। এখন আমি যেদিক দিয়ে হাঁটছি, আমি এলাকায় এসে দেখলাম পাশেই একেবারেই গহীন একটা জঙ্গল। যদিও এদেশের সবগুলো পাহাড়ি জঙ্গল, আর সেটা হলো পাথুরে পাহাড়। তো আমি একটু এক্সপ্লোর করার চেষ্টা করছি যে এটার ভিতর দিকটা কেমন হতে পারে। আমি এখানে আসিনি আগে, হঠাৎ করে আসলাম, ভাবলাম একটু দেখে যাই। কিন্তু দেখে তো যাবো, এটা উঠতেই তো জান বের হয়ে যাবে। তো দেখি, কথা পরে বলি, আগে উপরে উঠে নেই।
মোটামুটি একটা উচ্চতায় উঠেছি। সুইডেন আসলেই সৌন্দর্যমণ্ডিত একটা দেশ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা দেশ। আর অবশ্যই সবার কাছে পরিচিত সুইডেন হলো ভাইকিংদের দেশ হিসাবে। এখানে ভাইকিং জাদুঘর রয়েছে। সেদিন আমরা ভাইকিং জাহাজ পরিদর্শন করলাম, ঘুরে দেখলাম। আর যেহেতু ভাইকিংদের দেশ, সেই হিসেবে বোঝা যায় এই দেশটা মূলত হলো বাল্টিক সির ঘেঁষা একটা দেশ। আর এখানে দ্বীপ প্রচুর, যেরকম প্রনো আইল্যান্ড, স্টারসো, এরকম অনেক দ্বীপ রয়েছে। আমরা রানোতে গিয়েছিলাম, সুন্দর নৈসর্গিক দৃশ্যের একটা দ্বীপ। আর দেখতেই তো পাচ্ছ যে এই দেশে পাহাড়ের সৌন্দর্য বলার বাহিরে। তুমি হাঁটলে বুঝবে যে আসলে এখানকার সৌন্দর্যগুলো কতটুকু মাধুর্যমণ্ডিত হতে পারে। দেখি, চেষ্টা করব এর উপরে উঠতে, যদি বা দমে কুলায়। না কুলালে তো সম্ভব না, বিকজ এটা অনেক উঁচু। তবে ওঠা পসিবল, কারণ এরকম রাস্তা করে দেওয়া আছে প্রতিটা পাহাড়েই। তো মজার ব্যাপার হলো, এতক্ষণ ধরে হাঁটলাম, একটা ছেলে ব্যতীত কাউকে চোখে পড়েনি। শুধু পাখিদের ডাকি শুনতে পাচ্ছি, কোনো পশু চোখে পড়েনি। একটা বিড়াল ছাড়া, তবে ওটা বন বিড়াল ছিল না। যদিও এই দেশে বিড়ালগুলো সবগুলো পোষা, কুকুরও তাই। এই দেশটা মূলত কুকুরের দেশও বলা যায়। এমন কোনো সিঙ্গেল পার্সন নাই যার সাথে কুকুর নাই। বাহারি রঙের কুকুর, লোম ছাড়া, কুকরানো, ঝুটি, নানা টাইপের কুকুর। পাছা দৌড়ানো, পাছা সোজা, আর আক্রমণাত্মক, নানা টাইপের কুকুর। কতগুলো মিনি সাইজ, কতগুলো বিগ সাইজ। শীতে দেশে তো আমি ঘেমে গেলাম। যাই হোক, উঠেই ছাড়বো, দেখা যাক উপর থেকে এই পাশের শহরটা কেমন লাগে। যাক, অনেক কষ্টে পাহাড়ের চূড়ায় উঠতে পেরেছি, একেবারে উপরে। এখন আমি একটু দেখার চেষ্টা করব
এটার উপর থেকে আমাদের কচুরমুখ সিটিটা কেমন লাগে, এখানে আমি কখনো আসিনি, এই প্রথম। যদিও আমার বাসা থেকে খুব বেশি দূরে না, মাত্র 40 মিনিট লাগে আসতে। কয়টা আস্তে থাকবো জানি না, তবে একটাও যে চামড়া থাকবে না সে বোঝা গেছে। কারণ যে পাথুরে পাহাড়, বাবারে! এই দেশে সবগুলোই পাথুরে পাহাড়, হঠাৎ করে পা পিছলে পড়ে গেলে যাওয়ার পর নাই অবস্থা। আমি আরও একটু উপরের টিলাতে উঠে দেখি। এখানে কিছু কিছু মানুষ আসে, বারবিকিউ করতে আসে, এখানে দেখলাম কয়লা পড়ে আছে। তো এইটা সর্বোচ্চ উঁচু এই পাহাড়টার। একেবারে গিরিখাত যেটাকে বলে।